আচ্ছা, তো একটু সংক্ষেপে ধারণা দেই, তাহলে সমাস আমরা জানি কয় প্রকার বলেন তো? সমাস চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। আচ্ছা, ইতিপূর্বে আমরা জানছি সমাস কয় প্রকার? চার প্রকার। তো প্রথম যে সমাসটাকে বলবো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ কি বলেন তো? জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া। তার মানে যতগুলো আমরা দুইটা জিনিস পাবো সবগুলো কি সমাস? দ্বন্দ্ব সমাস। সবগুলো কি সমাস? তার মানে দ্বন্দ্ব বলতে কি সমাস? দুইটা জিনিস, যে কোনো কিছু হোক দুইটা জিনিস। এখন দেখেন যতগুলো দুইটা জিনিস আছে পৃথিবীতে সবগুলো কি সমাস? দ্বন্দ্ব সমাস। মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি, এগুলো সবগুলো কি সমাস? দ্বন্দ্ব সমাস। তার মানে দ্বন্দ্ব সমাসের টেকনিক কি? একটা, যে দ্বন্দ্ব সমাস বলতে কি বুঝবো? দুই। দ্বন্দ্ব বলতে জোড়া। দ্বন্দ্ব বলতে এনাফ। দ্বন্দ্ব সমাস শেষ। এন্ড কর্মধারায় মানে বুঝবেন যে কর্মধারায় মানে পূর্বপদ বা পরপদ মিলে একটা জিনিসকে বোঝাবে। কয়টা জিনিসকে বোঝাবে? একটা। যখন একটা জিনিসকে বোঝাবে তখন সেটা কি? কর্মধারায়। বুঝতেছেন? তখন সেটা কি? কর্মধারায়। তার মানে কর্মধারায় মানে কি? যে এক। কর্মধারায় মানে কি? এক। তার মানে কি কিভাবে এক হবে? যে পূর্বপদ এবং পরপদ দুটা পদ মিলে কয়টা পদ বোঝাবে? একটা পদ বোঝাবে। যদি একটা পদ বোঝায় সেটা কি? এই তো মাশাআল্লাহ। যেমন উদাহরণ বলেন যে সিংহ পুরুষ, কয়জন ব্যক্তিকে বোঝাচ্ছে? সিংহ আলাদা, পুরুষ আলাদা না, দুইজন মিলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে কি? কর্মধারয় সমাস। এখন কর্মধারয় সমাসের প্রকারভেদ দেখেন। কর্মধারয় সমাসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর যেটাকে বলবো সেটা আমরা যোজক লোপীয়। আপনাদের বইয়ের মধ্যে একটাই আছে কি? যে যোজক লোপীয় যে সমাস, তাকে বলবো আমরা কি? যোজক লোপীয় সমাস। কিরকম দেখেন, যে ভাজা মাছ, ভাজা যে মাছ, এই যে কথাটা কি হবে? যে যোজকটাকে যখন লোপ পাবে তখন সেটা কি? যোজক লোপীয় কর্মধারায় সমাস। বুঝতে পারছি কি? যেহেতু আগের ক্লাস একটু রিকল করে দিচ্ছি, শোন এই কথা না। তো এবার দেখেন, যদি আমরা বলি যে মধ্যপদলোপীয়, তার মানে মাঝখানের একটা পদ কি পাবে? লোপ পাবে। যখন মাঝখানের একটা পদ লোপ পাবে তখন সেটা কি? যোজক লোপ, সরি, মধ্যপদলোপীয়। সেটা কি? মধ্যপদলোপীয়। উদাহরণ বলেন যে কি? হ্যাঁ, এই তো বললেন যে ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, দুধ ভাত, দুধ মিশ্রিত ভাত। এই তো মাশাআল্লাহ পারেন। আচ্ছা, এরপর দেখেন উপমান আর উপমিত। বলছি না যেগুলো সত্য ঘটনাকে তুলনা করবে সেগুলো কি? উপমান। যেগুলো মিথ্যে ঘটনাকে তুলনা করবে সেগুলো কি? উপমিত। যে মাশাআল্লাহ সব তো পারেন। তা উপমান আর উপমিত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর দেখেন রূপক কি? রূপক হলো কি? এমন থাকবে যে কি? যে পূর্বপদটা, হ্যাঁ পূর্বপদটা যেটা যেটা সামনের পদ এটা দেখা যাবে না, পরপদটা কি যাবে? দেখা যাবে। তখন সেটা কি সমাস হবে? রূপক। আচ্ছা, রূপক কর্মধারায় সমাস। এবার দেখেন দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু। আমি এক কথাই বলছি, যেগুলো সংখ্যাবাচক শব্দ একটাকে বোঝাবে। কয়টাকে বোঝাবে? একটাকে বোঝাবে, সেগুলো কি সমাস? এবার দেখেন তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ। হ্যাঁ, দ্বিগু সমাস বুঝেন নাই? যেমন ধরেন আমি যদি বলি চৌরাস্তা, চার রাস্তার সমাহার। চার রাস্তা মিলে একটা রাস্তাকে বোঝাচ্ছে, একটা জায়গাকে বোঝাচ্ছে, কিন্তু দুইটাকে না। চার রাস্তা বলতে কয়টা জায়গাকে বোঝাচ্ছে? একটা জায়গাকে বোঝাচ্ছে, কিন্তু অন্য কিছুকে বোঝাচ্ছে না। ত্রিফল, ত্রিফলের সমাহার। তার মানে কি? একটা জায়গার মধ্যে তিনটে ফল নিয়ে এসে দিচ্ছে যে কি এটা কি? ত্রিফলা। এটা কি? ত্রিফলা। ত্রিফলা বলতে আমরা কি জানি জানেন? ওই যে আমলকি, হর্তকি, এরকম তিনটা ফল আছে মনে হয়, এগুলোকে বলা হয় ত্রিফলা। এগুলোকে আমরা কিন্তু পৃথিবীতে অন্য বিভেদভাবে জানি না। একসাথে যখন দেয় তখন এইগুলোকে কি বলবো আমরা? ত্রিফলা। একসাথে যখন দেয় তখন কি? ত্রিফলা। তার মানে কি? এটা সংখ্যাবাচক শব্দ যখন একটাকে বোঝাবে তখন সেটা দ্বিগু কর্মধারায় সমাস। হ্যাঁ, দ্বিপত্নিক। তার মানে কি? দুই পত্নী যার। এটা কিন্তু ইয়ে হচ্ছে না। হ্যাঁ, একজনার দুইটা বউ, দ্বিপত্নী যার। দ্বিপত্নী, পত্নী না রে, পত্নী বানান কি রে? আচ্ছা আচ্ছা, দুই দ্বিপত্নী যার, যার দুইটা কি আছে? বউ আছে। এটা কিন্তু আমরা জানবো যে এটা হলো তৎপুরুষ সমাসের উদাহরণ। দ্বিপত্নী যার কি সমাসের উদাহরণ? এখন দেখেন, এখন কনফিউশন হয়ে যাচ্ছে, কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে কি বলেন তো? বইয়ের মধ্যে দেওয়া আছে কি এটা? না। দ্বিপত্নী কিন্তু তৎপুরুষ সমাসের উদাহরণ। কি আছে বলেন তো? পূর্বপদে যদি কখনো যার থাকে, কি থাকে? যার থাকে। যার বা যে থাকে, তাহলে বুঝবেন সেটা কি সমাস? তৎপুরুষ সমাস। তার মানে দুই পত্নী আছে যার, সেটা কি? তৎপুরুষ সমাস। এটা কি সমাস? তৎপুরুষ সমাস। কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে। এরপর দেখেন, আমরা তৎপুরুষ সমাস একটু ভালোভাবেই জানি যে তৎপুরুষ সমাস কি ধরনের? যে বিভক্তি বা যোজক, সরি, বিভক্তি বা অনুসর্গ যদি কারো ইয়ের সাথে যুক্ত থাকে তখন সেটা কি? বিভক্তি বা কি? অনুসর্গ। বিভক্তি বা কি? অনুসর্গ। যদি কোনো শব্দে মানে সমাসবদ্ধ শব্দের সাথে বিভক্তি বা কি যুক্ত থাকে? অনুসর্গ যুক্ত থাকে, তাহলে কি সমাস? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের। কি কি বলেন তো?
তিন ধরনের বলতে কি ধরনের বলেন? আপনাদের বই অনুসারে তিন ধরনের। আপনাদের বই অনুসারে কয় ধরনের? তিন ধরনের। কি কি? একটা অনুসর্গলোপীয়, যোজকলোপীয়, আরেকটা কি বলো অলুক বা অনুসর্গ বা যোজক লোপীয় না। অর্থাৎ কি অনুসর্গ বা যোজক লোপ পায় না যখন, তখন সেটা কি বলবো আমরা? অনুসর্গ বা যোজক লোপীয়, মানে লোপ পায় না যখন তখন তাকে বলবো অলুক। লোপ পায় না যখন তখন তাকে বলবো কি? অলুক। তার মানে একটার মধ্যে বিভক্তি লোপ পাবে, একটার মধ্যে বিভক্তি লোপ পাবে না, একটার মধ্যে অনুসর্গ লোপ পাবে, একটার মধ্যে অনুসর্গ লোপ পাবে না। যখন অনুসর্গ লোপ পাবে বলেন তো তখন কি? অনুসর্গ লোপীয়। যখন বিভক্তি লোপ পাবে বিভক্তি লোপীয়। আর যখন অনুসর্গ বিভক্ত কোনোটাই লোপ পাবে না তখন সেটা হলো, তখন সেটা কি হলো। এগুলো তো শিখাইছি নাকি? আজকে দেখেন বহুব্রীহি। বহুব্রীহি, বহুব্রীহি মানে কি? গন্ধিহি। বহুব্রীহি কথাটাই নিজে একটা কি? বহুব্রীহি সমাস। বহুব্রীহি কথাটা নিজে একটা কি সমাস? বহুব্রীহি সমাস। কিরকম? বহু ধান আছে যার তাকে কি বলবো আমরা? বহুব্রীহি। বহু ধান আছে যার তাকে কি বলবো আমরা? বহুব্রীহি। তার মানে বহুব্রীহি কখন হবে? যে যখন কি করব, যে পূর্বপদ এবং পরপদ, কি পদ বলেন তো? পূর্বপদ এবং পরপদ। এই পূর্বপদ এবং পরপদ মিলে, এই কথা না, পূর্বপদ এবং পরপদ মিলে পূর্বপদ এবং পরপদ মিলে একটা নতুন একটা অর্থ প্রকাশ করবে। নতুন এটা কি প্রকাশ করবে? তার মানে এর অর্থ প্রাধান্য পাবে না, এর অর্থ প্রাধান্য পাবে না। যখন নতুন একটা অর্থ প্রাধান্য পাবে তখন তার কি নাম? কি সমাস? বহুব্রীহি সমাস। আমি একে বললাম যে চৌচালা। এখন তো আপনার কাছে আসতে স্যার আপনি কোশ্চেন যতগুলো সংখ্যা যতগুলো শব্দ দেখবেন নিঃসন্দেহে দিগু, কিন্তু এটা কি দিগু না, এটা দিগু না। কেন? চৌচালা বলতে কি বোঝেন বলেন তো? চারটে চাল, যেটা ঘর, যাকে ডিরেক্ট বোঝেন ঘর। চৌচালা মানে কি? ঘর। চৌচালা মানে কি? ঘর। এটা চারটে ঘর বোঝেন না। যদি বলি তে পায়া, বলেন তো তিনটে পায়া যে টেবিলের থাকে তাকে বলবো তে পায়া। যে চৌপায়া বলি, চৌপায়া বলতে কোনো না কোনো টেবিলকে বোঝায়। এটা কিন্তু কোনো সংখ্যাবাচক কোনো শব্দকে বোঝাচ্ছে না। এটা কাকে বোঝাচ্ছে? চৌচালা মানে ঘরকে বোঝাচ্ছে, কোনো সংখ্যাবাচক শব্দকে বোঝায়, কিন্তু এর নাম হলো সংখ্যাবাচক বহুব্রীহি। তার মানে দেখেন যেখানে কি পুরো চৌ বা চার, এই চারের কি অর্থ প্রকাশ করতেছে? না। চালার কি অর্থ প্রকাশ করতেছে? না। এটা আলাদা একটা অর্থ প্রকাশ করতেছে, যার নাম কি? ঘর। যার নাম কি? ঘর। তার মানে কি সমাস? তার মানে এটা কি সমাস? বহুব্রীহি সমাস। তার মানে বহুব্রীহি সমাস যদি হয়, তার মানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না। পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ কি পাবে না? প্রাধান্য পাবে না। যখন পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না, তখন সেটা কি সমাস? বহুব্রীহি সমাস। তখন সেটা কি সমাস? আশা করি বুঝাইতে পারছি। তখন সেটা কি সমাস? বহুব্রীহি সমাস। তার মানে বহুব্রীহি সমাস হলে কি হবে? পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে। কিরকম? আমরা দেখি যে নীলকণ্ঠ, সেই দিন মনে হয় বলছিলাম না, নীলকণ্ঠ, তাই না? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। ভাই আমি তো আছি দাঁড়িয়েপুরে আছি এখন। দাঁড়িয়েপুরে আছি ভাই। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। না কালকার দেখা হয় না, আজকে দেখা করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি যেন বললাম, আবার স্টার্ট করা লাগবে না? তার মানে বললাম নীলকণ্ঠ। কি কণ্ঠ? নীলকণ্ঠ। তার মানে নীলকণ্ঠ মানে কি বলেন তো? আমরা নীলকণ্ঠ বলতে কিন্তু শিবকে বুঝি। কাকে বুঝি? শিব। এখানে কি নীলকণ্ঠ বলতে আমরা কি এই যে যার কণ্ঠ নীল তাকে বুঝি? না। এখানে কিন্তু কাকে বোঝায় বলেন তো? শিবকে। তার মানে এটা কি সমাস? কি সমাস? বহুব্রীহি সমাস। হ্যাঁ, নীল পেরে, নীল পেরে, এগুলো কি সমাস? বহুব্রীহি সমাস। আচ্ছা এবার দেখেন বহুব্রীহি সমাসকে আমরা, এই কথা না, হ্যাঁ প্রকার বহুব্রীহি সমাসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আগের যে বই ছিল এটা অনেক ভালো ছিল, মোটামুটি আকারে একটা বেশ ভালো একটা ধারণা পাওয়া যেত, কিন্তু আপনাদের বই খুব কম, একেবারে সীমিত আকারে বলা আছে। তবু বলি যে বহুব্রীহি সমাসকে আপনাদের বই অনুসারে অল্প কিছু ভাগে ভাগ করা আছে। একটা আমার হলো সামানাধিকরণ। নাম কি?
সমানাধিকরণ না, সমানাধিকরণ। দেখেন সমানাধিকরণ, এই না, দেখেন সমানাধিকরণ কি কিরকম বলেন তো একটু। এক পূর্বপদ থাকবে কি বলেন তো, নাউন, সরি পূর্বপদ থাকবে অ্যাডজেক্টিভ, পরপদ থাকবে কি নাউন। আচ্ছা, তার মানে কি এক নাম্বার থাকবে অ্যাডজেক্টিভ, পরের নাম্বার কি থাকবে নাউন। এখন দেখেন যতগুলো বহুব্রীহি সমাস চিনবেন প্রথমে কিভাবে বলেন তো। না না, বহুব্রীহি সমাসকে আগে কি বলবেন, কিভাবে চিনবেন বলেন, যে পূর্বপদ এবং পরপদ মিলে আলাদা অর্থ প্রকাশ করবে। তার মানে আগে দেখলাম বহুব্রীহি সমাসকে চিনবেন কিভাবে, যে পূর্বপদ এবং পরপদ মিলে কি করবে, আলাদা একটা অর্থ প্রকাশ করবে। যখন সেই আলাদা অর্থের মধ্যে দেখবেন যে প্রথমটা আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ জানেন তো, বিশেষণ, বিশেষণ যেটাকে আমরা বলি, যেমন যতগুলো রঙের নাম সবগুলো কি বিশেষণ। তারপরে কারো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিচয়, এগুলো বললে কি বিশেষণ। কি আপা বুঝতেছেন? আচ্ছা, সেগুলো কি বিশেষণ। তার কথা না, কি বললেন? হ্যাঁ, তার মানে সেগুলো কি বলেন তো বিশেষণ। যদি কখনো বিশেষণ কোনো নাউনের আগে থাকে, সেটা যদি আমরা দেখি যে পূর্বপদকে বোঝায় না, পরপদকেও বোঝায় না, তখন সেটা কোন পদকে বোঝাবে, অন্য একটা অর্থ প্রকাশ করছে, তখন সেটা কি সমাস, বহুব্রীহি সমাস। আশা করি বুঝাইতে পারছি। তার মানে সেটা কোন বহুব্রীহি সমাস হবে, সমানাধিকরণ। কোন বহুব্রীহি সমাস হবে, সমানাধিকরণ। কোন বহুব্রীহি সমাস হবে, সমানাধিকরণ। আচ্ছা, তার মানে সমানাধিকরণ কিরকম দেখেন তো, যেমন আমি বলি যে লাল পেরে, কি পেরে, লাল পেরে বলতেও কিন্তু আমরা কাকে বুঝি জানেন, যে শাড়ির যে পাড়টা লাল থাকে না, তাকে বলবে আমরা লাল পেরে, তাকে কি বলি আমরা লাল পেরে। তার মানে লাল পেরে কিন্তু এটা আলাদা অর্থ শাড়ির পার্কে বোঝাচ্ছে। লাল পেরে বলতে কিন্তু আলাদা কোনো পার্কে বোঝায় না। লাল পেরে বলতে কোন পার্কে বোঝায়, যে শাড়ির পার্কে বোঝায়। তার মানে এটা কি ওই লাল বা পেরের কথা বলতেছে না, এখানে শাড়ির পাড়ের কথা বলতেছে। লালের অর্থ প্রকাশ করে নাই, পাড়ের অর্থ প্রকাশ করে নাই, এখানে আলাদা একটা অর্থ প্রকাশ করতে, সেটা হলো শাড়ি, কি শাড়ি। তার মানে এটা কি সমাস, বহুব্রীহি সমাস। এখন দেখেন তো, এই যে লাল আছে, লাল কি বিশেষণ না বিশেষণ, বিশেষণ। যদি বিশেষণ হয় তাহলে কি, যদি এটা যদি বিশেষণ হয়, এটা যদি বিশেষ্য হয়, তার মানে কি হবে বলেন তো, তার মানে এটা সমানাধিকরণ। বুঝতে পারছি কি। এবার দেখেন আমরা যাবো যে বেধিকরণ, কি বেধিকরণ। আচ্ছা দেখেন একটু নোটগুলো তুলে নেবেন, একটু এটা হালকা করে নোট করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন বেধিকরণটা কি। বেধিকরণটা এরকম যে এটার মধ্যে দুইটাই থাকবে নাউন। কয়টা থাকে নাউন থাকবে, দুইটাই নাউন। কয়টা নাউন বুঝতেছেন? সমস্যা হচ্ছে না? আপনি মনে হয় আজকে আসছেন, আমার ক্লাস পেয়েছেন, তাহলে ঠিক আছে। আচ্ছা, তার মানে কি বেধিকরণ বলতে কি বলেন তো, বেধিকরণ বলতে আমরা কি বুঝবো, যে দুইটাই থাকবে কি নাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই গেল, দুইটা বিশেষ্য কি থাকবে, পাশাপাশি থাকবে। এটা যেমন অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা কি নাউন ছিল। তার মানে সেখানে কয়টা থাকবে বলেন তো, একটা নাউন আরেকটা। যখন দুইটা নাউন পাশাপাশি অবস্থানের মধ্যে থাকবে, এই যখন দুইটা নাউন পাশাপাশি অবস্থানের মধ্যে থাকবে, তখন সেটা কি বলেন তো, বেধিকরণ। তখন সেটা কি বেধিকরণ। তার মানে বেধিকরণ কি, যখন দুইটা নাউন পাশাপাশি অবস্থানের মধ্যে থাকবে, তখন সেটা কি বেধিকরণ। কিন্তু শুধু পাশাপাশি অবস্থানের মধ্যে থাকলেই বেধিকরণ হবে না, আগে দেখবো যে পূর্বপদ, পদ এবং পরপদ মিলে কি একটা, সরি আলাদা কোনো অর্থ প্রকাশ করতেছে কিনা। যখন আলাদা অর্থ প্রকাশ করবে, তখন দেখবো যে কি এর পারিপার্শ্বিক অবস্থাটা কি রকম। এর পারিপার্শ্বিক অবস্থাটা যদি দেখি যে কি হচ্ছে, যে দেখা যাচ্ছে যে কি একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, তার মানে কি সমানাধিকরণ। তার মানে একটা যদি না, দুটো যদি নাউন থাকে, তার মানে কি বেধিকরণ। যেমন আমি বলি গোফে খেজুরে, কি বলেন তো, গোফে খেজুরে। আচ্ছা, গোফে খেজুরে। এখন দেখেন গোফে খেজুরে মানে কি, গোফে খেজুরে ঝাড়। তার মানে এটা যদি বলি যে প্রথমটা কি নাউন, পরেরটা কি, পরেরটা কি, হ্যাঁ। গোফে খেজুরে মানে কি, নিত্যন্ত অলস ব্যক্তি যায়, ওকে কয় গোফে খেজুরে। ওকে কি বললাম আমরা, হ্যাঁ হ্যাঁ, যে অলস ব্যক্তি, এই বেচারাকে কি বলা হয়, গোফে খেজুরে। তার মানে ওই যে গোফে খেজুরে যা, তাকে কি বলবো আমরা, গোফে খেজুরে। তার মানে যে ব্যক্তিটা কি অলস হয়, একে কি বলবো আমরা, গোফে খেজুরে। যখন গোফে খেজুরে আমরা দেখি যে গোফও কি থাকে, গোফ কি চেনেন, কি রে, এই যে মোষ, হ্যাঁ তাই না, মোষই মরদ, এর কথা আছে কিন্তু, হ্যাঁ গোফে খেজুরে। তার মানে এই গোফটা কি একটা নাউন, খেজুরেও কি একটা নাউন।
তো গোফ যদি নাউন হয়, খেজুরও যদি নাউন হয়, এটা যদি আলাদা অর্থ প্রকাশ করে, প্রথমত দেখবো যে একটা আলাদা অর্থ প্রকাশ করছে কি করে নাই, করছে। তার মানে এটা অলস ব্যক্তিকে বোঝাচ্ছে না, গোপে খেজুরে অলস ব্যক্তিকে বোঝাচ্ছে না। যখন অলস ব্যক্তিকে বোঝাচ্ছে কিন্তু দুইটা কি আছে পাশাপাশি নাউন আছে, তখন সেটা কি সমাস হবে বলেন? ব্যতিক্রম। তখন সেটা কি সমাস হবে? আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা, আশা করি বোঝাইতে পারছি। এবার দেখেন আরেকটা সমাস আছে ব্যতিহার বহুব্রী। কি হার? আচ্ছা, আচ্ছা সবই হবে, হ্যাঁ চিন্তা কিছু নেই। আচ্ছা, ব্যতিহার বহুব্রী। কি বহুব্রী? ব্যতিহার। ব্যতিহার বহুব্রী বলতে এমন বহুব্রীকে বোঝায় যখন দেখবেন যে কি একা একা কখনো সম্ভব হবে না, একা একা কখনো কি হবে না, সম্ভব হবে না। এই একা একা কোনো সম্ভব হবে না এবং পূর্বপদে আ পরবর্তী ই যুক্ত থাকবে। এটা সুদা চেনার বিষয় কি, পূর্বপদে আ পরবর্তী ই, পূর্বপদে আ পরবর্তী ই। তার মানে কি, যদি পূর্বপদে কি থাকবে বলেন তো? আ, পরবর্তী কি ই। আচ্ছা, কিরকম দেখেন আবার চেনার বিষয় টেকনিক্যালি মনে রাখার জন্য আর কি বলি যে হ্যাঁ হ্যাঁ সরি, এটা ওই যে বিশেষ্যর সাথে খালি আ থাকবে কি না, বিশেষ্যর সাথে আ থাকবে, বুঝছেন? যেমন ধরেন আমি লাঠি বললাম, লাঠি কি বিশেষ্য না, খালি আ না কিন্তু। আচ্ছা বলি, একটু বোঝাই আগে, বোঝালে বুঝবে। দেখেন একটু আমরা ইয়ে করি, শুধু বিশেষ্য না, অনেক সময় ক্রিয়াপদ থাকতে পারে, ঠিক আছে? তার মানে এখানে যে পদটা থাকবে সে পদের শেষে কি থাকবে, আ থাকবে। যে কোনো একটা পদ থাকুক তার সাথে কি থাকবে, আ থাকবে। এখানে যে পদটা থাকবে তার সাথে কি থাকবে, ই থাকবে। যখন আ থাকবে পরবর্তী যখন ই থাকবে তখন সেটা কি হবে বলেন তো? বেহেতিয়ার বহুব্রী। এখন দেখেন, হ্যাঁ এ বসন, বেদিয়ার বহুব্রী যদি চিনতে যাস তাহলে বুঝবো যে এটা একা একা কখনো সম্ভব হবে না। কখন একা একা সম্ভব হবে না? যখন সেটা দুইজন মানুষ মিলে করে সেই জিনিসটা কি একা একা সম্ভব হবে? আমি এখন কানাকানি করবো কার সাথে, যে কোনো একজন মানুষ তো লাগবে আমার কাছে, যে কোনো একজন মানুষ তো লাগবে আমার সাথে কানাকানি করার জন্য, একাই সম্ভব? আমরা এর আগে শোনেন, এটা কর্তাকে আমরা বিভিন্নভাবে ভাগ করি, এর মধ্যে একটা কিন্তু ব্যতিহার কর্তা। কি কর্তা? ব্যতিহার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। বাঘে মহিষে দুইজন একসাথে খায়, একাই খায় না, দুইজন কি খায়, একসাথে খায়। তার মানে ব্যতিহার কর্তা বলতে আমরা বুঝি যে দুইটা বস্তু, দুইটা ক্রিয়া, দুইটা কাজ না, অত দুইজন কর্তা থাকেন। কয়জন কর্তা থাকেন? দুইজন কর্তা, দুইজনে কাজ করে। এই ব্যতিহার বলতে আমরা বুঝবো যে দুইজন, তার মানে একসাথে কি কয়জন ব্যক্তি থাকবে বলেন তো? দুইজন ব্যক্তি। দুইজন ব্যক্তি, দুইটা বস্তু, দুইটা যে কোনো কিছু থাকতে পারে, দুইটা থাকবে। কয়টা থাকবে? দুইটা। কয়টা? দুইটা। যেমন আমি বলি লাঠা লাঠি, কানা কানি, হ্যাঁ একই মনে হবে, একই শব্দ পুনরাবৃত্তি হবে, একই শব্দের পুনরাবৃত্তি। একই শব্দ কি এখানে যদি হয় কানা, পরবর্তীতে এই বিশেষ্যটারে আবার দেখেন আ যুক্ত হয় নাই, পরবর্তী এই বিশেষ্যটারে এই আটাকে কেটে দিয়ে আবার ই যুক্ত হবে, তার মানে কানা কানি, কানা কানি। তার মানে এই যদি কানাকানি চোখাচোখি দেখা দেখি, এগুলোকে কি বলবো আমরা বলেন তো? ব্যতিহার বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রী সমাস। এখন কি মনে থাকবে নাকি ভুলে যাবেন? এখন দেখেন যে আমরা আরেকটা জানবো যে কি, যে পদলোপীয় বহুব্রী সমাস। কি? পদলোপীয় বহুব্রী সমাস। এটাকে শুরুতেই আলোচনা করা আছে, তাই না? শুরুতেই আলোচনা করা আছে পদলোপীয় বহুব্রী সমাস। এখন দেখেন আমরা বহুব্রী সমাস চিনব কিভাবে? প্রথম নাম্বার ট্রিক্স কি, পূর্বপদ এবং পরপদ মিলা আলাদা অর্থ প্রকাশ করবে, তখন সেটা কি বহুব্রী সমাস। এখন তখন যদি সেটা বহুব্রী সমাস হয়, পূর্বপদ এবং পরপদ মিলা আলাদা অর্থ প্রকাশ করলে, তার মানে আমি যদি বলি হাতে খড়ি, হাতে খড়ি, বলেন তো হাতে খড়ি কি হবে? হাতে খড়ি বলতে এই হাতে লিখছে খালি না, খড়ি লেখিনি না। হাতে খড়ি বলতে আমরা কি বুঝি জানেন? যে হাতে খড়ি বলতে এমন জিনিসকে বোঝায়, ব্যতিহার না তো। হাতে খড়ি এখানে দেখেন কি আছে, কি আ আছে, পরবর্তীতে ই আছে, এখানে তো আ নাই। আবার আমি বলছি যে দুইটা পদ একই থাকবে, দেখেন এখানে কান আছে, এখানেও কান আছে, আছে না? দুইটা পদ একই না? আচ্ছা, দুইটা পদ একই না, এই কথা না, দুইটা পদ একই না। তাহলে দুইটা পদ যদি একই হয়, যদি বিশেষই হয়, দুইটা পদ যদি একই হয়, তখন তো সেটা হবে কি, তখন যদি পূর্বপদে আ পরপদে ই থাকে তখন সেটা ব্যতিহার বহুব্রী। সেটা কি একজন মিলে সম্ভব হবে না? হাতে খড়ি কিন্তু একাই মিলে সম্ভব হয়। হাতে খড়ি বলতে শিক্ষা জীবনের সূচনা, শিক্ষা জীবনের সূচনা। হ্যাঁ যাই হোক, তবে হ্যাঁ হাতে খড়ি আপনি দেখেন তো এই ট্রিক্সের মধ্যে কি বলতেছে, এটার মধ্যে কি পড়তেছে? পূর্বপদে আ পরপদে ই হচ্ছে না?
তার মানে হাতে খড়ি কি বলেন তো? যে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে কি বলবো আমরা? হাতে খড়ি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে বা হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে কি বলবো? হাতে খড়ি। তার মানে শিক্ষা জীবনে যখন সূচনা হয় তখন কি? হাতে খড়ি। এখানে কিন্তু দেখেন একাধিক পদ লোপ পাবে, একাধিক পদ লোপ পাবে, শুধু একটা না একাধিক পদ কিভাবে লোপ পাবে। আবার দেখেন যে আমরা যতগুলো অনুষ্ঠানের নাম জানি, যেমন ধরেন গায়ে হলুদ, হলুদ, আচ্ছা গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান। এখানে দেখেন গায়ে হলুদ কথাটাও লেখা আছে, পাশাপাশি অনেকগুলো পদ কিন্তু কি হয়েছে? লোপ পাইছে। এগুলোকে বলবো পদলোপীয় বহুব্রী সমাস। এগুলোকে কি বলবো? পদলোপীয় বহুব্রী সমাস। একাধিক পদ লোপ পাবে, একটা পেলেও সেটা পদলোপীয়। বুঝতে পারছি কি? তার হ্যাঁ, হলুদ বিশেষণ নাকি বিশেষ্য? হলুদ, গায়ে হলুদ। দেখেন এখানে, দেখেন এখানে কিন্তু গায়ে শব্দ, এবার এটা কিন্তু বিশেষণ হয়, এখানে বিশেষণ। আচ্ছা আচ্ছা, গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ না, এখানে হলুদটাই বিশেষ্য, হলুদটাই বিশেষ্য। এখানে গায়ে হলুদ, গায়েটা হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ, গায়েটা হলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আচ্ছা এখানে হলুদ কিন্তু একটা উপকরণ বোঝাচ্ছে, হলুদ। হ্যাঁ না, বোঝেন আগে একটু বোঝাই, ব্যাস বাক্য করেন, তার আগে যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, তার আগে যদি সিদ্ধান্ত গ্রহণ করেন তো কেমন হলো? এখন দেখেন, যখন আমি কিন্তু এটা জন্য এটা শেষে দিচ্ছি, এই ঝামেলা লাগবে জন্য শেষে দিচ্ছি, এটা আর প্রথমে ছিল বইয়ের মধ্যে, আমি দিচ্ছি শেষে, ঝামেলা লাগবে জন্য দিচ্ছি। তার মানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে কি বলবো আমরা? গায়ে হলুদ। তার মানে এখানে দেখেন যে ওই যে আগের মতো যদি আমরা নাউন বা অ্যাডজেক্টিভ ধরি, এটার মতো ধরি সামানাধিকরণ, দেখেন কি কি বলা যায়? নীলকণ্ঠ, নীলকণ্ঠ যা। এখানে কিন্তু দেখেন যে পরপদে যার কথাটা থাকবে, এখানে লিখে নিতে পারেন সামানাধিকরণে পরপদে যার কথাটা থাকবে, পরপদে কি কথাটা থাকবে? যার কথাটা থাকবে। তাছাড়া সামানাধিকরণের সাথে ওই কি বলে এর একটু পার্থক্য দেখা দিবে না। পরপদে কি কথা থাকবে? হ্যাঁ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে গায়ে ও হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। আর এটা কি? নীলকণ্ঠ যার। দেখেন দুইটার মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে। কিরকম পার্থক্য? প্রথম নাম্বার, এটা দেখেন নীলকণ্ঠ যার, এখানে ব্যাস বাক্যে যার থাকবে, এখানে কখনো ব্যাস বাক্যে যার থাকবে না। এখানে ব্যাস বাক্যে যার থাকবে, ওখানে কোনো ব্যাস বাক্যে যার থাকবে না। বুঝতে পারছি? হ্যাঁ লাল, হ্যাঁ লাল পেরে, যার না থাকলেও তো হতে পারে। এবার দেখেন লাল পেরে, লাল পেরে, লাল পেয়ার যে শাড়ি নাকি লাল পেরে, তার মানে লাল পেরে কিন্তু এটা শাড়িকে বোঝাচ্ছে, তার মানে আর যাই হোক এটা বহুব্রী সমাস। এখন দেখেন দ্বন্দ্ব লাগছে কি আপনার সাথে? দ্বন্দ্ব আমার সাথে, আপনার সাথে আমার এটাই লাগছে, যেটা সামানাধিকরণ বহুব্রী নাকি এটা কি পদলোপী বহুব্রী। পদ, এখানেও তো পদ লোপ পাইছে তাই না? যে কি? যে লাল, সরি লাল পার যে শাড়ি। আচ্ছা দেখেন তো একটা জিনিস লক্ষণীয়, এখানকার পদটা লোপ পাইছে কোথায়? এখানে লোপ পাইছে। হ্যাঁ এখানে লোপ পাইছে না, না কোথায় লোপ পাইছে? এইটুক থেকে এখান জায়গার মধ্যে লোপ পাইছে, পাইছে না? তার মানে লাল পের, এখানেও দেখেন তো লোপ পাইছে কোথায়? এইটুক জায়গা থেকে এইটুক জায়গার মধ্যে লোপ পাইছে। দ্বন্দ্ব তো লাগিয়ে গেছে এই জায়গার মধ্যে, তাই না? এখন দেখেন আপনি স্বাভাবিকতে যতগুলো মনে রাখবেন, যতগুলো অনুষ্ঠান থেকে শুরু করে সবগুলোই আপনি ধরে নেবেন কি পদলোপীয় বহুব্রী সমাস। যতগুলো অনুষ্ঠান আছে সবগুলো কি পদলোপীয় বহুব্রী সমাস। এখন দেখেন যদি কখনো, শুধু এটা চেনার ট্রিক্স হিসেবে আমি বললাম আর কি, চেনার ট্রিক্স হিসেবে আমি এটাকে বললাম। তবে হ্যাঁ এই গায়ে হলুদ এটা বিশেষ অনুষ্ঠানের একটা একত্রিত নামকে বোঝায়। এটা সরি ওই একই রকমের দেখা যায়, কিন্তু দুটা কিন্তু একই রকমের মনে হয়, একই রকমের মনে হয় না, কিন্তু চেনার উপর দেখবেন যে যতগুলো অনুষ্ঠান আছে সবগুলো কি পদলোপী। বুঝতে পারছি? যতগুলো অনুষ্ঠান, এটা কি চেনার ট্রিক্স হিসেবে, আর দুইটাকে একই রকম দেখতে লাগে, দুইটাকে কি সেরকম দেখতে লাগে? একই রকম। চেনার ট্রিক্স হিসেবে ধরে নেবেন যে যতগুলো অনুষ্ঠানের নাম আছে সবগুলো কি পদলোপী, সবগুলো কি পদলোপী। বুঝছেন নাকি বোঝেন নাই? আচ্ছা এবার দেখেন আমরা দুইটা দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব দুইটাকে মীমাংসা করে সমস্যার কেচ্ছা খতম করে দেখি, বলেন? আচ্ছা এগুলো তো তুলে নিছেন না, চিন্তার কিছু নাই, বুঝছেন? বিগত সালের কোশ্চেন সলভ করা হবে।
কোশ্চেন সলভ না করলে এগুলোকে পাঞ্চে লাগবে, বুঝছেন? আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রীহি। দেখেন সংখ্যাবাচক বহুব্রীহি আছে, দ্বিগু কর্মধারায় নামে একটা সমাসও আছে, দুইটাই সংখ্যা বোঝায়। দুইটা কি বোঝায়? হ্যাঁ, চিরলদাতি। দেখি বইটা একটু। চিরলের মতো দাঁত। আচ্ছা, আমি এটা জেনে আপনাকে জানাবো, ঠিক আছে? জেনে আপনাকে জানাবো, ঠিক আছে? ধন্যবাদ। জেনে আপনাকে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, আপনাকে জেনে এটা জানাবো, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখেন যে সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু কর্মধারয় সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি এবং কি দ্বিগু কর্মধারয় সমাস। এখন দুইটাকে দেখি রকম দেখতে লাগে, দ্বন্দ্ব তো লাগে যাবে এই জায়গায়, তাই না? যে কিরকম দ্বন্দ্ব লেগে যাবে, আমি যদি বলি চৌরাস্তা, আবার এখানে বললাম যে চতুর্ভুজ, আবার এখানে বললাম যে শ্বেতা, আবার এখানে বললাম যে ত্রিফলা। আচ্ছা, এই কথা না, আচ্ছা কথা না বলি। আচ্ছা, 10 আনন, এটা লিখছি কি 10 আনন, আর এটাই যদি লিখি যে কি আর ওটা কি যেন আছে রে, যাই হোক চৌপায়া লিখি বোঝানোর জন্য আর কি। দেখেন আমি উদাহরণ লিখছি কটা, 6টা। এই 6টা উদাহরণ থেকে আমাকে পার্থক্য বের করতে হবে। কীরকম পার্থক্য? দেখেন এখানে কি আছে বলেন তো, সংখ্যাবাচক বহুব্রীহি আছে, কর্মধারয় সমাসও আছে। সংখ্যাবাচক বহুব্রীহি আছে, কর্মধারয় সমাসও আছে। কিভাবে পার্থক্যটা বের করবেন একটু দেখেন। এখান থেকে প্রশ্ন একটু বানাই দেয় তো, যার কারণে একটু বললাম। এখান থেকে দেখেন যে প্রথম আপনাকে বলবে যে চৌরাস্তা কোন সমাস। প্রশ্ন আসলো কি চৌরাস্তা কোন সমাস, আপনি বলেন যে কর্মধারয় সমাস। কোন কর্মধারয় সমাস? দ্বিগু কর্মধারয় সমাস। কারণ কি বইয়ের মধ্যে মুখস্থ করছেন, সুন্দর কথা। এখন দেখেন কেন হলো এটা। আমরা চৌরাস্তা বলতে একটা জায়গায় কি বুঝি, কয়টা জায়গায় কি বুঝি? একটা রাস্তা বলতে একটা রাস্তাকে না, 4টা রাস্তা আসে এক জায়গার মধ্যে লাগছে, ওটাকে চৌমাথা বা চৌরাস্তা বলি। ওটাকে চৌমাথা বা কয় রাস্তা বলি? চৌরাস্তা বলি। তার মানে কি 4 মাথার সমাহার যেটাকে বলি আমরা, 4 মাথার সমাহার। এখন দেখেন চতুর্ভুজ বলতে কি বোঝেন? চতুর্ভুজ বলতে কি বোঝেন বলেন তো? চতুর্ভুজ বলতে না 4 ভুজের সমাহার। তার মানে কি ভুজ মানে কি বাহু, এই ঠিক আছে তো, ব্যাস বাক্য তো ভুল হয়নি আমার। 4 ভুজের সমাহার, তার মানে কি ভুজ কয়টা? ভুজ মানে শব্দ তো বাহু কয়টা? 4টাই তো। চতুর্ভুজের তো 4টাই বাহু, কিন্তু না, এই চতুর্ভুজ বলতে হিন্দুদের কোন একটা দেবতাকে বোঝাচ্ছে, হিন্দুদের কোন একটা দেবতাকে বোঝাচ্ছে। এই জন্য দেখেন ত্রিভুজ, কি ভুজ? ত্রিভুজ। দেখেন ত্রিভুজ যদি বলে এটা কিন্তু ফির আবার কি, এটা কি সুগার আছে না, সমস্যা নেই, ওটা সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। চতুর্ভুজ এই রেফ আছে না, ওটা সমস্যা না, বানানটা সমস্যা না। চতুর্ভুজ শব্দটা, আমি শব্দটার কথা বলছি, বানানটা সমস্যা না। তার মানে কি যেন বলতেছিলাম আমি, ত্রিভুজ। এই ত্রিভুজ কিন্তু ফির আবার কি না, ত্রিভুজ কিন্তু ফির আবার কর্মধারায় বহুব্রীহি সমাস না, এটা কিন্তু ফির আবার 3 ভুজের সমাহার। কারণ এটা কোনো কি কাকে বোঝায় নাই, কোনো দেবতাকে বোঝায় নাই, এটা একা ভাবে 3টা ভুজের সমাহারকে বলবো আমরা কি ত্রিভুজ। বোঝাতে পারছি কি? তার মানে দেখেন দুইটার মধ্যে কিন্তু প্যাচ আছে, দুইটার মধ্যে কি আছে? প্যাচ আছে। এই চতুর্ভুজ বলতে কাকে বোঝাইছে বলেন দেখি? এটা দেবতাকে বোঝাইছে। কাকে বোঝাইছে? দেবতাকে বোঝাইছে। আবার দেখেন যে সেতার কিন্তু এটা যন্ত্রকে বোঝায়। কি বোঝায়? এটা যন্ত্রকে বোঝায়, যে যন্ত্রটা দিয়ে কি করা হয়? গান করা হয়। কয় তারের যন্ত্র সেটা বলেন তো? 3 তারের যন্ত্র। কয় তারের যন্ত্র? 3 তারের যন্ত্র। এটা যন্ত্রটাতে কি করা হয়? গান করা হয়। তার মানে এই 3 তারের যন্ত্রটা যখন গান করা হবে তখন আর সেটা কি থাকবে না, সেটা থাকবে। এটা কি যন্ত্রের নাম হয়ে গেছে না?
তখন সেটা কি হবে বলেন? সংখ্যাবাচক শব্দ হলো না, তখন সেটা আলাদা একটা অর্থ প্রকাশ করছে, তার মানে কি সংখ্যাবাচক বহুব্রী, তখন সেটা কি সংখ্যাবাচক বহুব্রী। এবার দেখেন ত্রিফলা, এখানে কিন্তু ত্রিফলা বলতে তিনটা ফলকে বোঝাচ্ছে, তার মানে এক জায়গায় করে নিয়ে আসতে দিচ্ছে, তার মানে কি সমাস? তিনটা ফলকে নিয়ে বোঝাচ্ছে, এখানে ফলকেই বোঝাচ্ছে, অন্য কিছুকে বোঝায় না। অন্য কিছুকে বোঝায়? ত্রিফল বলতে তিনটা ফলকেই বোঝাচ্ছে, সেই তিনটা ফল কি আমলকি, হর্তুকি, আরেকটা ফল আমার মনে নেই। এই তিনটে ফলকে বোঝায়, যখন তিনটা ফলের মিশ্রণ এক জায়গার মধ্যে দেয় তখন তাকে বলবো ত্রিফলা। তার মানে এটা যেটা অর্থ সেটা ঠিকই আছে, যখন অর্থ ঠিক থাকবে তখন সেটা কি কর্মধারায় সমাস। এখন বললো যদি সংখ্যাত লেখা থাকে তাহলে কি সংখ্যাবাচক বা দ্বিগু কর্মধারায় সমাস। এখন দেখেন 10 আনন, 10 আনন বলতে কাকে বোঝায় জানেন? রাবণকে বোঝায়। 10টা আনন, আনন মানে হলো মাথা, 10টা মাথা। হ্যাঁ হ্যাঁ, এক কথায় হিন্দুদের যতগুলো দেবতা আছে না, সমস্ত দেবতাগুলোই কিন্তু সংখ্যাবাচক বহুব্রী, সমস্ত দেবতাগুলোই বহুব্রী সমাস। আর যাই হোক সেগুলো বহুব্রী সমাস হবে, আর যাই হোক সেগুলো কি সমাস হবে? বহুব্রী সমাস হবে, যতগুলো দেবতার নাম আছে। হ্যাঁ, লক্ষ্মী, লক্ষ্মীও বহুব্রী সমাস। কিন্তু কাকে লক্ষ্মী বলে জানেন? লক্ষ্মী বলতে যে মেয়েটা ঘরের মধ্যে সুন্দরভাবে ইয়ে করে থাকে না, ওকেই কিন্তু লক্ষ্মী বলে। লক্ষ্মী কিন্তু এটা কি হবে? তবে দেবী লক্ষ্মী, এই লক্ষ্মীর কিন্তু একটা বিশেষ রূপ আছে, বুঝছেন? কথা বললেন না, লক্ষ্মীর কিন্তু একটা বিশেষ ইয়ে আছে, কি বলে এগুলো কথা ফিরে উঠলে ফির মানসি কি করবে আল্লাহ। 3 তারের সমন্বয়ে যে যন্ত্রটা গঠিত হয় তাকে কি বলবো আমরা? সেতার। 3 তারের সমন্বয়ে যে যন্ত্রটা গঠিত তাকে কি বলবো আমরা? সেতার। তার মানে সেতার কি বলেন? যে একটা যন্ত্রের নাম যেটা 3 তারের সমন্বয়ে কি হয়? গঠিত হয়। ত্রিফলা কি বলেন তো? 3টা ফলের সমাহার, যেটা কি বোঝাচ্ছে? যে আমলকি, হর্তুকি, নির্দিষ্ট করে ফলকেই বোঝাচ্ছে, অন্য কিছুকে বোঝায় না। তার মানে পরপদ হচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এখন দেখেন যে কি 10 আনন, কি আনন? 10 আনন। 10 আনন কাকে বলা হয়? রাবণকে বলা হয়। কাকে বলা হয়? রাবণকে বলা হয় 10 আনন। রাবণকে কি বলা হয়? 10 আনন। তার মানে 10 আননকে রাবণ যাই, তার নাম কি? 10 আনন। আচ্ছা, তার মানে এটা কি বলেন তো? এটা বহুব্রী সমাস। তার মানে এটা অন্যত্ব প্রকাশ করছে না, এটা অন্য একজন মানুষকে বোঝাচ্ছে না, তার মানে কি এটা বহুব্রী সমাস। আচ্ছা, এবার দেখেন চৌপায়া। চৌপায়া বলতে কি বুঝে বোঝেন? 4টে পায়া আছে। কয়টা পায়া? 4টে পায়া। 4টে পায়া কার থাকে? টেবিলের থাকে। কিসের থাকে? টেবিল। তার মানে এখানে যদি আমি টেবিল বলি, কি বলি? টেবিল বলি। কি বলি? টেবিল বলি। যদি টেবিল বলি তাহলে কি হবে বলেন? দ্বিগু কর্মধারায়। দ্বিগু কর্মধারায় না, চৌপায়া বলতে 4টে পায়াকে আলাদা আলাদা করে বোঝায় নাই, এটা নতুন অর্থ প্রকাশ করছে। কি? টেবিল। যখন টেবিল হবে তখন কি কি তখন সংখ্যাবাচক বহুব্রী, তখন কি সংখ্যাবাচক বহুব্রী। আমরা মানে ভুলে যাচ্ছি যে কি করতেছি, তাই না? আবার বলি, যখন আমি দেখবো যে কি যে পূর্বপদ এবং পরপদ মিলে আলাদা কোনো অর্থ প্রকাশ করতেছে, যদি সংখ্যা থেকে তার সংখ্যাবাচক বহুব্রী, যদি সংখ্যা না থাকে সেটা কি অন্য কোনো বহুব্রী হতে পারে। কিন্তু এই দ্বিগু কর্মধারের সাথে সংখ্যাবাচক বহুব্রীর যে পার্থক্যগুলো, সেগুলো এই 6টা, বিশেষ করে এই 6টা। আপনারা বলছেন যে আরো কতগুলো আছে, কতগুলো তো আছে, অনেকগুলো আছে। এখন এই বিশেষ করে এই 6টা আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তার মানে 10 আনন কি? রাবণকে বোঝায়। 10 আনন কাকে বোঝায়? রাবণকে বোঝায়। এই রাবণ কি যার 10টা মাথা থাকে তাকে তো 10 আনন বলা হয়। তার মানে এখানে সংখ্যা দেখলে কি দ্বিগু কর্মধারে লাগে 10 হবে না, দেখতে হবে যে এই 10 আনন বলতে কি বোঝাচ্ছে। 10 আনন বলতে বোঝাচ্ছে যে একজন ব্যক্তি রাবণকে। তার মানে এখানে চৌপায়া বলতে কি বোঝাচ্ছে? টেবিলকে বোঝাচ্ছে। আবার দেখেন চৌচালা নামে একটা কথা আছে, যেটা আমি আগেই বলছি। কয় চালা? চৌচালা। চৌচালা কাকে বোঝায়? ঘরকে বোঝায়। এটা ঘরকে, যেটা 4টা চাল থাকে, 4টা ইয়াতে কর্নার চার থাকে না, তাকে কি বলবো আমরা? চৌচালা। তো এটা ঘরকে বোঝায়। এটা কি দ্বিগু কর্মধারায় সমাস? না, এটা কি সমাস? শেষ। তাহলে সমাস মনে হয় শেষ হলো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সমাজ শেষ করার জন্য।